মানুষকে বানানোর সময় আল্লাহ বিভিন্ন ফেরেশতাকে পৃথিবীতে পাঠান মাটি আনার জন্য। কিন্তু মাটি নিজেই তার থেকে মাটি দিতে রাজি হয়নি। একে একে যখন সব ফেরেশতা বিফল হলো তখন আল্লাহ আজরাইল আলাহিসাল্লামকে নির্দেশ দিলেন। তারপর আজরাইল যখন মাটি আনতে গেল একইভাবে মাটি নিষেধ করলো। কিন্তু আজরাইল আলাহিসাল্লাম আল্লাহর হুকুমের বাহিরে যাবেন না, তাই এক প্রকার ছিনিয়ে মাটি নিয়ে গেলেন আল্লাহর কাছে। আর আল্লাহ তখন তার এই কাজের জন্য তাকেই জান কবজের নির্দেশ দিলেন, কারণ কেউ যখন মাটি আনতে পারেনি একমাত্র আজরাইল পারল, তাহলে জান কবজের মতো কঠিন কাজ একমাত্র তারই হোক। তখন মাটি রাজি হয়নি, কারণ তার ভেতরে অসংখ্য রোগ জীবাণু আছে। সেই মাটি দ্বারা মানুষ বানানো হলে রোগে শোকে জীবন চলে যাবে। এই জন্যই মানুষের এই ছোট্ট দেহে অসংখ্য জানা অজানা রোগের বাস। সবচেয়ে জটিল রোগ হচ্ছে মস্তিষ্কের। তেমনই একটা রোগ হচ্ছে নিউরোসিস। নিউরোসিস বা সাইকোনিউরোসিস এমন একটা রোগ যেটার বাহ্যিক কোনো উপসর্গ নেই, কিংবা রোগীর পাশের ব্যক্তিটিও কখনো বুঝতে পারে না যে সে এই রোগে আক্রান্ত রোগীর বাস্তবিক জ্ঞান বুদ্ধি চাল চলন সবকিছু ৮-১০টা স্বাভাবিক মানুষের মতোই থাকে। তবে এরা মনে মনে প্রচুর সন্দেহপ্রবণ হয়ে থাকে। কাউকে বিশ্বাস করতে না পারা এবং সবাই তার ক্ষতি করবে এই মনোভাব পোষণ করা। সূচিবাহী সমস্যা কিংবা ফোবিয়ার মতো জটিল কিছু সমস্যার সম্মুখীন হয়। নিদ্রাহীন অতি কমন আরেকটি বৈশিষ্ট্য, প্রতিটা সমস্যা নিজেই সমাধান করার চেষ্টা করে। কখনো কখনো নিজের সমস্যা নিজেই অস্বীকার করবে। ডাক্তার কিংবা মেডিসিন এদের ঘোর শত্রু। শুকনীল নিবিড় নিউরোসিস রোগে আক্রান্ত। নারী শরীর দেখলে তার ফোবিয়া হয়। নিজের মায়ের অনাকাঙ্ক্ষিত সংসারের অনাকাঙ্ক্ষিত সন্তান শেষ, সাথে মায়ের পরকীয়া, পুরো পরিবারের খুন হওয়ার দৃশ্য ছোটবেলায় চোখের সামনে দেখায় মস্তিষ্ক তাকে আর স্বাভাবিক থাকতে দেয়নি। আজ পর্যন্ত কোনো নারী শরীর সে ছুঁয়ে দেখেনি। যে সকল নারী তার কাছে নিজেকে মেলে দিত সাথে সাথেই তার ফোবিয়া মাথাচাড়া দিয়ে উঠত। প্রতিবার বেল্ট কিংবা চিকন বাঁশের লাঠি দিয়ে প্রহার করত সারা রাত, যে পর্যন্ত না আহত ব্যক্তি জ্ঞান হারাতো কিংবা অন্য কেউ এসে নিবিড়কে থামাতো। ততক্ষণ সে মেশিনের মতো প্রহার করতেই থাকতো। মক্কু, বদি, সজীব শুধু জানে তার এই ফোবিয়ার কথা। সমুদ্র জানে না। সমুদ্র তার আপন মামাতো ভাই প্লাস বন্ধু, কিন্তু চরিত্র লাজবাব। অনেক মেয়ে নিবিড়ের কাছে এলে সমুদ্র তাদের সাথে ফুর্তি করেছে। এমনকি মিস তামান্নাও সেম। সে থেকে তামান্নার সাথে সমুদ্রের ঘনিষ্ঠতা। জিয়ানার প্রতি নিবিড়ের দুর্বল হওয়াটাও স্বাভাবিক, কারণ জিয়ানা ৮-১০টা মেয়ের মতো না। চাল চলন, কথাবার্তা, পছন্দ অপছন্দ একেবারে গতানুগতিক, কোনো মেয়ের কাতারেই পড়ে না। প্রিয় ফুফুর আদলের মেয়েটা মস্তিষ্কের % জুড়ে দখল করে নিয়েছে। তাছাড়া বদি আর মকুর মনিটাইজিংয়ে জিয়ানার অসংখ্য জিনিস নিবিড় জেনেছে। জিয়ানা তাদের পুরাতন বাসার আশেপাশে বেশ কিছুদিন ঘোরাফেরা করেছে। টোকাইদের নিয়ে বর্তমান নূর ভিলাতেও নজর রেখেছে। তাছাড়া আজ কাকডাকা ভোরে থানার ডাকবাক্সে কিছু একটা রেখে এসেছে। নিবিড়ের কাছে জিয়ানা একটা কমপ্লিট মিস্ট্রি বক্স। তাকে জয় করার নেশাও এক প্রকার কাজ করে নিবিড়ের মাঝে। প্রথম দিকে আগ্রহ না থাকলেও রাফিনের জিনিস কেড়ে নেয়ার জন্য হঠাৎ যখন জিয়ানাকে নিয়ে ঘাটাঘাটি শুরু করলো, আস্তে আস্তে কৌতূহল, তারপর ভালো লাগা ধীরে ধীরে ভালোবাসায় পরিণত হলেও বর্তমানে সেটা আসক্তিতে রূপান্তরিত হয়েছে। জিয়ানার আশেপাশে কোনো ছেলেকে সহ্য করতে পারে না। এমনকি আজ আরও একটা ভয়ঙ্কর কাজ করে ফেলেছে। জিয়ানার ফোন ট্র্যাক করে রেখেছে। তিমিরের কালো বর্ণের আজ কোথাও সাদার ছিটে ফোটা নেই। ঘোর অন্ধকারে শিহরণ জাগানো বাতায়নে খোলা বুকে সিনা টান করে হাতে মুঠো ফোন নিয়ে দাঁড়িয়ে রাফিন। আজ তার খোলাখুলি উত্তর চাই, তারপর না হয় বাবার সম্মুখীন হবে। ২ বার কল দেওয়ার পরও পিক করেনি হ্যালির ধূমকেতু। হ্যাঁ, রাফিন জিয়ানার নাম দিয়েছে হ্যালির ধূমকেতু। এই মেয়েকে না ধরা যায় না ছোঁয়া। মনে হয় শত শত আলোকবর্ষ দূরে কিংবা
কিংবা সর্বত্র বিরাজমান অথচ কোথাও নেই। আবার কল দিয়ে চোখের সামনে এনে রাখলো ফোনটা। বলেন, বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে জিয়ানা, তুমি এখনো আমাকে ক্লিয়ারলি কিছু বলনি। প্লিজ আজ হেয়ালি করো না, আমার সারা জীবনের ব্যাপার জড়িয়ে আছে এতে। স্যার আমি তো ক্লিয়ারলি বলেছি, আর কিভাবে বলবো? আমি আপনার সাথে রেগুলার কথা বলতে চাই না, কারণ আজ কথা বলবো, কাল দেখা করতে চাইবেন, দেখা করলে ধরাধরি, তারপর ঝাপ্পি পাপ্পি, ওইসব আমার দ্বারা পসিবল না স্যার। আর বিয়ে করতে তো হবেই, আজ হোক কাল। আমার অন্য কাউকে বিয়ে করা পসিবল না, তাহলে সানজানাকেই বিয়ে করতে পারতাম। অ্যাম অবসেস উইথ ইউ। আপনার পছন্দ যে লাজবাব সেটা আমার চেয়ে কে ভালো জানে? তা না হলে সানজানা আপুকে কেউ ঢিচ করে? অবসেস ফবসেস বলতে কিছু না, তিন কবুল যার নামে বলবেন, দেখবেন মন সায়না দিলেও 1 বছর পর অঙ্কুরিত হয়ে কেউ আপনাকে আব্বা ডাকছে। আর সমাধান যদি চান তাহলে বিয়ের প্রস্তাব পাঠান, আমি আফগানিস্তানের রাজধানীর নাম 3 বার বলে দিব। রাফিনের হঠাৎ মনে হলো আকাশটা হাতের মুঠোয় চলে এসেছে। অতি আনন্দিত হলে মানুষ মাঝে মাঝে স্তব্ধ হয়ে যায়। রাফিনের অবস্থাও ঠিক তেমন হলো। কোনো শব্দ আসছে না দেখে জিয়ানা আবার বলে, এই হলো বয়স্ক মানুষ নিয়ে সমস্যা। হ্যালো স্যার, স্ট্রোক ফেস্ট্রোক করলেন না তো? দূর, কি যুগ এলো রে বাবা। পিতৃ সমতুল্য স্যার ছাত্রীর পেছনে ঘুরে। এইবার রাফিন ভারী গলায় বলে উঠল, একবার তোমাকে কাছে পাই জিয়ানা, বিশ্বাস করো এইভাবে জ্বালানোর বদলা ভয়ঙ্কর আদরে আদরে উসুল করব। ছিহ, কি অশ্লীল এই বেটা। আল্লাহ হাফেজ বলে খট করে কেটে দিল জিয়ানা। আর রাফিন ছাদের ফ্লোরে শুয়ে পড়ে হো হো করে অট্টহাসিতে ভেঙে পড়ে। ছাদের গরম ফ্লোর আজ মনে হচ্ছে গরম নরম রসগোল্লা। আহ, জীবন সুন্দর। শাইনিং এর জন্য জিয়ানার অলিগলি রাস্তা সব মুখস্থ তটস্থ। বস্তির একটা দুধের বাচ্চা রেখে মা মারা গেছে। বাপটা হেবি খেচ্চুর। সে 7 দিনে আরেকটা বউ জুটিয়ে ফেলেছে। এখন এই বাচ্চার দায়িত্ব নিচ্ছে না। রাব্বির কাছে শুনে আজ বাচ্চাটাকে একটা অরফানে রেখে আসলো। জিয়ানার হিসাব মিলে না ঠিক এই জায়গায়। এই গরিবগুলোর বছরে ছাগলের মতো 4-5টা করে বাচ্চা পয়দা করার ক্ষমতাটা ঐশ্বরিক নাকি? এদিকে শালা বড়লোকেরা একটা বাচ্চার জন্য খেদিয়ে মরে। কড়ি কড়ি টাকা ঢালে, কামের কাম কিচ্ছু হয় না। ভালো খেয়ে পড়ে কি এদের মেশিনারিজ সব নষ্ট হয়ে যায় নাকি? হঠাৎ সাইকেলে পা চালানো বন্ধ করলো একটা ভাবনায়। রাফিনের তো ত্রিসাপ, এই ব্যাটার সব ঠিকঠাক আছে নাকি জং ধরে গেছে? ফিক করে হেসে দিয়ে মনে মনে আওড়ালো, ন্যাস্টি মাইন্ড। হঠাৎ একটা কুকিয়ে ওঠার শব্দ শুনে কান খাড়া করলো জিয়ানা। ডানের বাঁকে সাইকেল হাঁটিয়ে নিয়ে নিশ্চুপ পায়ে কিছুটা এগিয়ে গিয়ে শব্দের উৎসের হদিস করতেই চমকে গেল। মিস তামান্নাকে কয়েকজন মিলে জোর জবরদস্তি করে একটা কালো হাউস গাড়িতে উঠাচ্ছে। জায়গাটা পুরাতন জিনিসের গোডাউন বলে মনে হচ্ছে। একেবারেই নিরিবিলি। কিডন্যাপার 5 জন। এতজন পুরুষের সাথে সে পারবে না। চট করেই নিবিড়ের মুখটা চোখে ভেসে উঠল, যেন ঘাড় বাঁকিয়ে সুরমা পড়া এক চোখ সহ ভ্রু কপালে উঠিয়ে জিজ্ঞেস করলো, কি? আনমনে হেসে দিল জিয়ানা। মস্তিষ্কের খেলা বড্ড গোলমেলে। তা না হলে ঝামেলায় পড়লে এই ভণ্ড নেতার কথা মাথায় আগে আসতে হবে কেন? ফটাফট ফোন বের করে কল দিয়ে এগিয়ে গেল সেদিকে। কাবলিওয়ালা, চাপাতলি বস্তির পাশের কাশেমের লন্ড্রির গলির ডান চিপায় আপনার এক্স নায়িকা তামান্নাকে কিডন্যাপের চেষ্টা করা হচ্ছে। 4-5 জন মিশা সওদাগর আছে, তাই আমি একা পারবো না, সাহায্য পাঠান। আল্লাহ হাফেজ। ফোনটা ব্যাগে ভরে চেইন আটকিয়ে 2 হাতে শক্ত করে ব্যাগের হাতল ধরে ওই বলে শীষ দিল। গুন্ডাদের কাজকর্মে ব্যাঘাত ঘটায় হাত থেমে জিয়ানার দিকে তাকালো সবাই। তামান্নার হাত আর মুখ বাঁধা। জিয়ানা কালক্ষেপণ না করে ব্যাগ দিয়ে সামনের জনের মুখে দিল একবারই। পাশেরটার পেটে একটা লাথি দিল। কক করে একটা শব্দ হলো। কুকিয়ে উঠে বসে পড়ল লোকটা। তামান্না অবাক চোখে চেয়ে দেখছে জিয়ানার কৌশলের মারপিট। তামান্নাকে ছেড়ে 2 জন এগিয়ে এলো। একজন পকেট থেকে একটা ছুরি বের করে মুখে খুব বাজে ভঙ্গি করে জিয়ানাকে বলে, মুরগি হাঁটি হাঁটি পা করে নিজেই শেয়ালের কাছে চলে আসছে দেখি। তা মামনি, মাস্কটা সরাও,
অ্যাকশন হিরোইনকে একটু দেখি। ততক্ষণে মার খাওয়া দুইজন উঠে দাঁড়িয়েছে। জিয়ানা নিজেকে তামিল হিরো ভাবতে শুরু করলো। পদার্থ বিজ্ঞানকে বুড়ো আঙ্গুল দেখিয়ে হিসেব করছে। বুলেট গতিতে কিভাবে এদের কুপকাত করা যাবে। আস্তে করে চেইন অল্প খুলে হাত ঢুকালো ব্যাগে। কাঙ্ক্ষিত বোতলটা ধরে বলে উঠল, এই হিরোইনকে ছাড়। ওই ম্যাডামকে দিয়ে কি কাজ? ওনার সাথে জবরদস্তির কি আছে? একে একে গেলেই তো পাবি সব। উনি অনেক উদার, কাউকে ফেরান না, তাই না মিস তামান্না? উফ সরি মিসেস কাঞ্চন। তামান্না সোজা হয়ে দাঁড়িয়ে জিয়ানার দিকে বেচারি দৃষ্টিতে তাকিয়ে আছে। এর মাঝে একজন ভিলেন ফট করে এগিয়ে এসে জিয়ানাকে ধরবে এমন সময় ব্যাগ থেকে হাত বের করে পেপার স্প্রে করলো চোখে। ছিটকে আর্তনাদ করে পড়ে গেল সে। পাশের জনকেও স্প্রে মারলো, কিন্তু সে আগে থেকেই সাবধান হওয়ায় কাজ হলো না। ডান সাইডের একটু পেছন থেকে এসে একজন খুর দিয়ে হাতে একটা টান দিল। জিয়ানা বুঝে উঠে সরে যাওয়ার আগেই খুরের আঁচড় ডান হাতের বাহুতে লেগে গেছে। দুই পা পিছিয়ে হাতের দিকে না তাকিয়ে এক পা দিয়ে লোকটার গোপন অঙ্গে একটা কিক করলো। লোকটার চোখ মনে হয় টেরা হয়ে গেল জায়গা মতো মার খেয়ে। হাতের জ্বলুনিতে টের পেল রক্তে ভিজে উঠছে শার্টটা। জিয়াউল বলেছে, যুদ্ধে কখনো আঘাতপ্রাপ্ত হলে সেদিকে মনোযোগ দিতে নেই, তাহলে সফল হওয়ার চান্স 50% কমে যায়। আঘাতটাকে যদি শক্তিতে রূপান্তর করতে পারো তবে তুমি নিশ্চিত জয়ী। কিন্তু জিয়ানার এই মুহূর্তে মনে হচ্ছে সস্তা ডায়লগ সেটা। আঘাত আবার শক্তি হয় কিভাবে? হাত ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। এখন যদি সে মনে করে এটা ব্যথা না, কেউ বরফ ঘষে আরাম দিচ্ছে, সেটা কি ফ্যান্টাসিতে ভোগা হয়ে যাবে না? আব্বু ওয়াজ রং। আঘাত ইজ আঘাত, এটা কখনো শক্তি হতে পারে না। আজ যদি বেঁচে ফিরে তবে আব্বুর ফিলোসফি একটা ভুল তা প্রমাণ করতে পারবে। একজন এসে জিয়ানার পেছন থেকে শক্ত করে ধরে ফেলল। জিয়ানা হাই হাই করে উঠে বলে, আরে হারামজাদা, শুক্রিয়া তোকে, এইভাবে ধরে আমার সাহায্য হলো এতে। ততক্ষণে দুইজন সামনে এগিয়ে এসে জিজ্ঞেস করলো, এত তেজ আর শক্তি কোথায় পেয়েছো মামনি? আমরা এখনই কমিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। আর কি সাহায্য লাগবে মামনি? একজনের সাপোর্ট পেয়ে জিয়ানা নিজের দুই পা শূন্যে তুলে কাছের জনের বুক বরাবর লাথি দিল। পাশেরটাকে দুই পায়ের মাঝখানে বাঁধিয়ে একটা মোচড় দিল, ফলে পেছনের হাত ধরা ছিটকে পড়ল, সাথে জিয়ানাও মাটিতে পড়ে ডিগবাজি দিয়ে দাঁড়িয়ে গেল। তখন তিনটা বাইকের শব্দে ফিরে তাকিয়ে দেখে নিবিড়, মকু, বদি, সজীব, সমুদ্র আর একজন অচেনা ছেলে তিনটা বাইকে করে এসে দাঁড়ায়। পাঁচ পান্ডার এবার কাচুমাচু শুরু হলো। জিয়ানার আঘাতে তারা কুপকাত, এখান থেকে পালানোরও জায়গা নেই। জিয়ানা বুঝে গেছে তার আর এখানে কাজ নেই, তাই মাটি থেকে ব্যাগ আর বোতল ক্যাপ তুলে ঝেড়ে নিল। ব্যাগে সব ভরে সাইকেলের কাছে চলে গেল। এখন তার শরীর টলছে। হঠাৎ মনে হলো ক্যাম্পাস থেকে তাড়াহুড়োয় বের হয়ে যাওয়ায় দুপুরের মিল মিস করেছে। এখন আবার ব্লাড লসে শরীরে হয়তো সুগার ফল করেছে। সমুদ্র দৌড়ে তামান্নার কাছে গেল। মকুয়ার বদি গুন্ডাগুলোকে কয়েক ঘা দিয়ে মাটিতে বসিয়ে রেখেছে। নিবিড় বাইকের কাছেই হাত বুকে বেঁধে দাঁড়িয়ে জিয়ানাকে দেখছে। সজীব এগিয়ে এসে জিয়ানার কাছে দাঁড়াতেই আর্তনাদ করে ওঠে, জিয়ানা তোমার তো পুরা শার্ট ভিজে গেছে ব্লাডে, বাইকে উঠো, এখনই হাসপাতালে যেতে হবে। জিয়ানা হাত উঠিয়ে বলে, ইটস ওকে ব্রো, নাথিং সিরিয়াস, বাড়ি গিয়ে ড্রেসিং করলেই কেল্লাফতে, ইটস নট এ বিগ ডিল। বলে সাইকেলে হাত দিয়েছে, তখন হঠাৎ ভুলে নিজের হাতের দিকে তাকিয়ে ওহ নো শিট বলে ঢলে পড়ে গেল মাটিতে। সজীব হাত বাড়িয়েছে জিয়ানাকে ধরবে, তখনই পেছন থেকে তার শার্টের কলারে টান দিয়ে কেউ পেছনে সরিয়ে দিল। সজীব ব্যালেন্স হারিয়ে মাটিতে বসে পড়ে। নিবিড় এগিয়ে গিয়ে পকেট থেকে রুমাল বের করে জিয়ানার হাত বেঁধে দেয়। তারপর কাপা হাতে গালে এক আঙ্গুল দিয়ে ট্যাপ করে ডাক দিল, এই গুন্ডি মেয়ে, এই যে চাঁদ। কয়েকবার হাত বাড়িয়ে আবার হাত গুটিয়ে নিচ্ছিল দেখে সজীব বলে, ভাই সর, তোর অপেক্ষায় বসে থাকা ঠিক হচ্ছে না। এইটুকু শরীরে আর কতটুকু রক্ত থাকে, সব পড়ে যাচ্ছে। আমার শ্বশুরের ট্রেনিং প্রাপ্ত সোলজার এইভাবে আমার সামনে মরে গেলে তার বড় মেয়ে আমাকে ফাঁসি দিবে। আমাকে নিতে দে, সর ভাই। নিবিড় খপ করে জিয়ানার হাত ধরে একটানে পাজা করে তুলে নিয়ে হনহনিয়ে হাঁটা ধরল। সজীব, বদি আর মক্কু স্তব্ধ হয়ে চেয়ে দেখে পরক্ষণেই বদি সজীবকে ইশারা দিল তার সাথে যেতে, তারা এই দিক সামলাবে। নিবিড় হাঁটছে ঠিকই, কিন্তু
হঠাৎ তার অন্তর্গত কোন্দল শুরু হলো। যে চোখ আর বজ্রকঠিন হৃদয় নারী শরীর দেখলেই ঘৃণায় রিরি করে উঠত, সে বলবান হৃদয় ছোট নরম নারী শরীরের স্পর্শে কেমন অসার আর অবশ অনুভূত হলো। টেনে টেনে পা ফেলতে হচ্ছে, পা দুটো কয়েক মন ভারী মনে হচ্ছে। একবার ভাবলো ফেলে দেবে রাস্তায়। এই সব আদিক্ষেতা সুখনীল নিবিড়ের ডিকশনারিতে নেই। পরক্ষণেই ভাবলো থাক, প্রাণ খুলে অনেকবার হাসানোর জন্য এইটুকু করাই যায়। রাফিন মামুন ইসলামের রুমের কাউচে বসে আছে মাথা নিচু করে। মামুন ইসলাম রাফিনকে কিছু কথা বলবে তাই ডেকে পাঠিয়েছেন। আমি তোমাকে আমার মন মতো মানুষ করেছি, পিতা হিসেবে যত রকম ফ্যাসিলিটি দরকার সব দিয়েছি, এবং তুমি একজন চমৎকার মানুষ হিসেবে গড়ে উঠেছ। আমি অবশ্যই অনেক গর্ববোধ করি তোমাকে নিয়ে। সেই গর্বের জায়গা থেকে একটা জিনিস চাইবো তোমার কাছে বাবা, বিনিময়ে চাচ্ছি না কিন্তু। পিতা আর পুত্রের কাছে একটা আর্জি জানাচ্ছে, শুধু তুমি কি সেটা পূরণ করবে রাফিন? রাফিনের কাছে এই মানুষটা অতি শ্রদ্ধার, মনুষ্যত্বের প্রতীক। নিজের পিতৃ বিয়োগের পরও আপন ছায়ায় আগলে রেখেছেন দুই ডানার নিচে। যেমনটি করে একটা মা পাখি তার সন্তানদের আগলিয়ে রাখে, ঠিক তেমন করেই উনি একটা কিছু চাইবে আর রাফিন সেটা দিবে না, তা কখনোই হবে না। মাথা অল্প উঁচু করে বলল, বাবা আপনার আর্জি হবে কেন? আমাকে আদেশ করুন, আমি সবসময় চেষ্টা করব আপনার গর্বের কারণ হতে। মারহাবা। এই না হলে আমার পুত্র? বলে একটা A4 সাইজের ফটো বেড সাইজ টেবিলের ড্রয়ার থেকে বের করে রাফিনের হাতে দিয়ে আবার বললেন, এই মেয়েটা খুব অসহায়। কয়েক মাস আগে তার বাবা মারা গেছে। আমার খুব কাছের মানুষ ছিলেন উনি। এখন দুইটা মেয়ে নিয়ে তার মা খুবই বিপদে আছে। আমি বড় মেয়ে সাফাকে তোমার বউ হিসেবে সিলেক্ট করেছি। ধক করে উঠল রাফিনের পাঁজরের ভেতরের ব্লাড সার্কুলেশনের মেশিনটা। হাত উপরে উঠালে যেমন চারটা চেম্বারের ব্লাড সার্কুলেশন শুরু করে, ঠিক তেমনি রাফিনের মনে হচ্ছে। ভেতর বাড়ির প্রচন্ড অস্থিরতা বাহিরে প্রকাশ না করে ফটোটা নিজের দিকে টেনে নিয়ে এক পলক দেখলো। কিন্তু হাই, এখানে তো জিয়ানার মুখ দেখা যাচ্ছে। মনে হচ্ছে চোখ মেরে রাফিনকে বলছে, কি স্যার বিয়ের দাওয়াত দিবেন না? ফট করে মাথা তুলে রাফিন বলে বসলো, বাবা এই মেয়েটাকে খুব অল্প বয়সী মনে হচ্ছে। 18 হয়েছে। আর মেয়েদের বয়স অল্প হলেই ভালো, এরা সংসারী হয়, সাথে লক্ষ্মীমন্ত হবে। বয়স বেশি মেয়েদের মাঝে একটা পুরুষত্বা চলে আসে, তখন এরা আর পার্টনারের কথার দাম দেয় না। অল্প বয়সী মেয়েরা হচ্ছে নরম কাদার মতো, যেমন ইচ্ছা গড়ে নেওয়া যায়। বাবা আমার একটু সময় লাগবে, ভেবে জানাবো আপনাকে। সে তুমি নিতেই পারো, কিন্তু আমি যে একটা অপরাধ করে ফেলেছি রাফিন। রাফিন চুপচাপ মামুন ইসলামের মুখের দিকে চেয়ে বোঝার চেষ্টা করলো পরবর্তীতে কি বলতে পারেন। হিয়া বড্ড আনচান শুরু করলো তার। আর ভাবলো এখনই জিয়ানার কথা বলে দিবে, আবার ভাবলো সময় নিয়ে আস্তে ধীরে বলাই ভালো হবে। গলা খাকারি দিয়ে মামুন ইসলাম বললেন, কাল আমি শফিকুলের মেয়ে মানে সাফাকে দেখতে গিয়ে কথা দিয়ে এসেছি। এমনকি তাদের অসহায়ত্ব দেখে আমার হাতের আংটি দিয়ে চিনি পান করে আসছি। আমি কি ভুল করে ফেলেছি বাবা? রাফিনের হঠাৎ মনে হলো পায়ের নিচের মাটিটা নড়ে উঠল। ভূমিকম্পের ন্যায় শরীরে একটা ঝাঁকুনি অনুভূত হলো যেন। সকল কিছু সাইডে রেখে আস্তে করে মাথা দিয়ে না করে বুঝালো কোনো ভুল হয়নি। মামুন ইসলাম সন্তুষ্টি চিত্তে বলে উঠলেন, তাহলে সামনের শুক্রবার আকটটা করে ফেলবো। রাফিন আস্তে করে উঠে রুমের বাহিরে বের হলো। এক জীবনের কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ যে এইভাবে আসবে সেটা কালক্রমেও কি চিন্তা করেছিল? সত্যি জীবন আনপ্রেডিক্টেবল। তোমাকে নুয়ান্স শিখতে হবে জিয়ানা, সব জায়গায় বেকুবের মতো ঝাঁপিয়ে পড়লেই হবে না। ইউ শুড প্র্যাকটিস মোর। বলে কঠিন মুখ করে দাঁড়িয়ে আছে জিয়াউল হক। জিয়ানা বুঝলো বাপের মাথা গরম আছে, কারণ উনার মেজাজ কেবল হাই থাকলেই তাদেরকে তুমি করে ডাকে। হাসপাতালের বেডে শুইয়ে দেওয়ার পর জিয়ানার সেন্স আসছে। অবশ্য তার এই বেহেড হয়ে যাওয়ার ব্যাপারটা অদ্ভুত। কান আর মস্তিষ্ক সচল থাকে, মানে সে সব শুনতে আর বুঝতে পারে, কিন্তু শরীরের কোনো সার থাকে না, প্লাস তাকাতে পারে না। হিমোগ্লোবিন কম থাকায় ছোটবেলায় একবেলা মিল মিস দিলেই টপাটপ ফিট খেত। অবশ্য স্কুলের অ্যাসেম্বলিতে ফাঁকি মারার জন্য মাঝে মধ্যে ভং যে করত
করতো না তা না, তাতে বেশ ফায়দামান হতো। কিন্তু জিয়াউলের রিটায়ারের পর তার জীবন তেনাপোড়া করে ছেড়েছে বাপরূপী এই ক্যাপ্টেন হ্যাঙ্ক। জেনি জিয়ানার কাছে এসে বসে মাথায় হাত বুলিয়ে বাবার উদ্দেশ্যে বলে, আহা আব্বু, এখন বকো না তো, কতটুকু রক্ত পড়েছে দেখো, মুখটা কেমন ফ্যাকাশে দেখাচ্ছে। জিয়ানা একটা ফার্স্ট ক্লাস হাসি দিল, তারপর উঠে বসে চারপাশ দেখতে লাগলো। সরকারি হাসপাতাল মনে হচ্ছে, কারণ হাসপাতালের অবস্থা হচ্ছে ঠিক কোম্পানি কা মাল দরিয়া মে ঢাল টাইপ। বিশাল বড় রুম, কিন্তু বেড কয়েকটা, আবার মোজাইক করা ফ্লোর। জিয়ানা আশেপাশে তাকিতুকি করছে দেখে জেনি জিজ্ঞেস করলো, কিছু লাগবে? ওয়াশরুমে যাবি? ভণ্ডগুলা কই আপি? ভণ্ড নেতা আমাকে রাস্তায় ফেলে দিতে চেয়েছিল, বেটা তোর প্রেমিকাকে বাঁচালাম। কই তুই কৃতজ্ঞ হবি তা না, নিমখারাম কাবলিওয়ালা কোথাকার। ওই কি বিড়বিড় করছিস? তুই কি মাথায় আঘাত পেয়ে পাগল হয়ে গেলি? তোমার ওন্দা বিলাই ওরফে তবদা প্রেমিক কই? জিউ, এইসব কি নাম? তখনই আঞ্জুমান আর সজীব ভেতরে এলো। সজীবের হাতে পলিথিন ভর্তি ঔষধ। আঞ্জুমান এসে জিয়ানাকে চুমু খেলো। ওনার চোখ চিকচিক করছে জলে। জিয়ানা হেসে বলে, বাস্কার পাগলি, রোলায়েগা কেয়া? আঞ্জুমান কাদার বদলে হেসে ফেললেন, তারপর পিঠে একটা চর বসালেন। অনেক হয়েছে এইসব। আমার মেয়েকে তুমি এইসব ভুংভাং শিক্ষা দিয়ে পুরা বদলিয়ে দিয়েছো জিয়া। আজ যদি ভয়ঙ্কর কিছু ঘটতো তবে কি হতো ভাবছো? জিয়াউলের দিকে তাকিয়ে রাগি রাগি কণ্ঠে বললেন আঞ্জুমান, অল্পবিদ্যা ভয়ঙ্করী। ওকে আমি কি গলিতে মারামারি করতে শিখিয়েছি এইসব? ইটস কল সোশ্যাল অ্যাওয়ারনেস আব্বু। একটা মেয়েকে কিডন্যাপ করেছে আর আমি দি গ্রেট জিয়াউলের মেয়ে হয়ে লুকিয়ে দেখবো শুধু? কাভি নেহি। আর ফিকার নট। এইবার ছোট্ট একটা ভুল করেছি, কিন্তু নেক্সট সেটা আমার জন্য শিক্ষাস্বরূপ। আমার মিলটা মিস না হলে এইটুকু ইনজুরিতে জিয়ানার কিচ্ছু হয় না। সজীব গলা খাকারি দিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করে বলল, আঙ্কেল নিবিড় জিয়ানার সাথে একটু কথা বলবে। আসলে কিডন্যাপারের ব্যাপারে তো থানা পুলিশের ঝামেলা আছে, তাই। আচ্ছা ঠিক আছে, বলুক, আমরাও থাকি, সমস্যা কি? জিয়াউল জিয়ানার বেডে বসতে বসতে বলে। তখন নিবিড় এলো, অফ হোয়াইট পোলো শার্ট পরা, বুকের এক পাশে রক্তের ছাপ স্পষ্ট। জিয়ানা মাথা ঘুরিয়ে দেখে, আজ জেল দেয়নি মনে হয়। চুলগুলো বেশ এলোমেলো। জিয়ানার উইগ আর নিবিড়ের চুলের সাইজ সমানই। এই চুলে সুন্দর একটা ঝুঁটি হবে। কোনোদিন সুযোগ এলে এই ভণ্ড নেতাকে একটা তালগাছের মতো ঝুঁটি করে নজর ফোঁটা দেয়ার শখ জাগলো জিয়ানার। তার শখ কাচের মতো চুরমার হয়ে গেল নিবিড়ের গমগমে আওয়াজে। এই মেয়ের সাথে আমার একা একটু কথা বলা দরকার, আর্জেন্ট। জেনি ফট করে উঠে দাঁড়ালো। আঞ্জুমান আগে থেকেই দাঁড়ানো, কিন্তু জিয়াউল অনর। উনার কি মাথা খারাপ? ওনার মেয়েকে একা রুমে একটা গুন্ডার কাছে রেখে যাবেন? কদাপি নেহি। আরও চেপে বসলেন। জিয়ানা তার বাপের ভেতরের খবর বুঝতে পেরে ঠোঁট টিপে রাখলো। আপনাকে কি আলাদা নোটিশ দিতে হবে মশাই? নিবিড় আরো কড়া গলায় বলল। জিয়াউল অতি আশ্চর্য হয়ে দেখলো এই ভদ্র চেহারার অভদ্র ছেলেকে। কাছে কোলের কেউ হলে চাপকে পাছার ছাল তুলে দিতেন, কিন্তু উনার মেয়েকে এই ছেলে হাসপাতালে এনেছে। সেই কৃতজ্ঞতা থেকে আস্তে করে বাহিরে বের হয়ে গেল। কিন্তু এই যাওয়া মানে সেই যাওয়া না। উনি একদম দরজা ঘেঁষে দাঁড়িয়ে। জেনি আর আঞ্জুমান মুস্কি মুস্কি হাসছিল, কিন্তু সজীব অতি বিরক্ত। মেয়েদের প্রতি এই সুউচ্চ ভদ্রলোকের বাড়াবাড়ি রকমের খেয়াল তার ভালো লাগছে না। নিবিড় জিয়ানার কাছে এগিয়ে গিয়ে অল্প ঝুঁকে প্রশ্ন করবে, তখন খেয়াল হলো জিয়ানার চোখ বাদামি, আমাদের মতো কালো না। এমনকি মনিটা স্বাভাবিকের চেয়ে একটু বড়। চশমা পরে থাকায় বোঝা যায় না। একটা শুকনো কাশি দিল এবং আর একটা কাশি দিল। প্রশ্ন গুলিয়ে ফেলেছে দেখে জিয়ানা গাইল, তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে আসতে, ফুল নিতে নিতে বারবার কাশতে।
হপ বলে ধমকে উঠল নিবিড়। হঠাৎ ধমকে চমকে গান বন্ধ হয়ে গেছে তার। টুকু করে চেয়ে বলল, আরে আপনাকে স্বাভাবিক করতেই গিয়েছি, এই জন্যই বলে ভালোর কাল নেই, পেনদের ঔষধ নেই। বাকওয়াজ বান্ধ, যা যা প্রশ্ন করব ঠিক ঠিক উত্তর দিবা। জিয়ানা বাধ্য মেয়ের মতো ঘাড় কাত করলো, দিবে উত্তর। তামান্নার পেছনে গত 3 দিন ফলো করছো কেন? মৌসুমীর সংসার টিকানোর জন্য। মানে? আপনি সবই জানেন। তামান্নাকে সবাই, যার মেয়ে জানে সে আসলে তামান্নার সুগার ড্যাডি, আর এইটা তামান্নার থার্ড বিয়ে। আপনি ওকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে অনেক দিন প্রেমের অভিনয় করেছেন। এখন তামান্না সত্যি সত্যি সমুদ্র ভাইয়ের প্রেমে পিছলে পড়েছে, যদিও সমুদ্র ভাই নিজেও সব জানে। কিন্তু তামান্নাকে কিডন্যাপ করলে তো করার কথা আমার, অন্য কে করলো? তোতা পাখির মতো একটা প্রশ্নের এক ঝুড়ি উত্তর দেয়া দেখে নিবিড় হা হয়ে গেল। মৌসুমী সব জেনে গেছে? জি। আপনারা যে সাধু সন্ন্যাসীদের পা ধোয়া পবিত্র জল খান, সেই জলের এমন ধার পেটে গেলে সেখানে আবার কথা জমা থাকে না। তাই গড়গড় করে সব সত্যি উগলে দিয়েছে বউয়ের কাছে। আপনার বন্ধু এক প্রকার কাপুরুষ, বউও সামলাইতে পারে না, গার্লফ্রেন্ডও না। শাট আপ, বড্ড বাজে বকো তুমি। যা প্রশ্ন করব শুধু সেটার উত্তর দিবে, না হলে কানের পিঠে একটা থাপ্পড় দিব। আমাদের পুরাতন বাড়ির আশেপাশে ঘুরঘুর করো কেন? আপনার চেলাদের ঘোল খাওয়ানোর জন্য। তারা 24 ঘন্টা আমার পেছনে আঠার মতো লেগে থাকে। বিশ্বাস করলাম। থানার সামনে পোস্ট বক্সে কাল ভোরে কি রেখেছো? জিয়ানার মুখ এইবার টানটান হয়ে গেল। তখনই হুড়মুড় করে জিয়াউল ঢুকে পড়ে বলল, শেষ কথা বলা, জিয়ানাকে সিট ছেড়ে দিতে হবে, আর এক পেশেন্ট এসেছে। নেমে আয় আম্মু, আসতে পারবি? জিয়ানা ফটাফট উঠে গুনগুন করে গেয়ে ওঠে, ভুলা ভালা থা, সিধা সাদা থা, মে তো নাদান থা, দুনিয়াদারি সে হুঁশিয়ারি সে মে তো আনজান থা।